নমস্কার, পোস্টসাইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। চাল আর কাকড়কে আলাদা করা যায়নি, চিহ্নিত করা যায়নি যোগ্য অযোগ্য শিক্ষক কর্মীদের, যার জন্য সুপ্রিম নির্দেশে 2016 এসএসসির সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছিলেন। চাকরি গিয়েছিল 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 30শে মের মধ্যে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর সেই নির্দেশ মেনেই রাজ্য সরকার, শিক্ষা দপ্তর বা এসএসসি যাই বলুন, তারা নতুন চাকরির নির্দেশিকা বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই নতুন বিজ্ঞপ্তি নিয়েও আজ ফের মামলা হয়ে গেল। কারণটা খুব পরিষ্কার, কারণ 2016 সালের পরীক্ষার নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া করতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তা নিয়ে এই মামলা হওয়ার প্রধান কারণ, এই 2016 সালের এসএসসি প্যানেলে যারা ওয়েটিং লিস্টে ছিল, অর্থাৎ যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা চাকরি না পেলেও যারা ওয়েটিং লিস্টে ছিল বা যাদের অন্য কোনো কারণে চাকরি হয়নি, তারা কিন্তু তাদের একাংশ কিন্তু এই মামলা করেছে। ফলে বলা যেতেই পারে ফের আরও একবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যে চাকরির পরীক্ষা হবে বা অ্যাপ্লিকেশন জমা হবে বা কাউন্সিলিং হবে বা পরীক্ষা হবে, তা নিয়েও বিস্তর জটের সৃষ্টি হয়েছে। যে জট লাস্ট 2 বছর ধরে আমরা দেখেছি, যে 2016 এসএসসি প্যানেল নিয়ে কখনো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার অনেক আশ্বাস দিয়েছিলেন যে যারা যোগ্য চাকরিহারা তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু রিভিউ পিটিশন দাখিল করার কথা বলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হয়েছে। জানিও বিস্তর টানাপোড়েন আমরা দেখেছি যারা যোগ্য চাকরি প্রার্থীরা, যারা বারবার বলছেন যে অযোগ্যদের জন্য আমাদের চাকরি গেছে, এই রাজ্যের শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, আমরা কেন আবার নতুন করে এই চাকরির পরীক্ষায় বসব। কিন্তু আলটিমেটলি কোর্টের নির্দেশ বা সুপ্রিম কোর্টের নির্দেশ যদি মানতেই হয়, তাহলে চাকরিতে তাদের বসতেই হবে। কিন্তু সেই বসার আগে আবার যখন এই নতুন মামলা হলো, তখন এক কথা বলা যেতেই পারে যে আদৌ কি আর এই এসএসসির 2016 প্যানেলে যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এই চাকরির আদৌ নেওয়া সম্ভব এসএসসি? সেটা নিয়ে এখন নানা বাজছে অনেক প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে লুকিয়ে আছে অনেক উত্তর। আমি শুরুতেই সেই বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমি এই এসএসসি মামলার প্রথম দিন থেকে যিনি লড়ছেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি প্রথমে তার বক্তব্য শোনাব এবং তারপরে আমাদের যারা অতিথি তাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেব, তারপরে আমি প্রোগ্রাম শুরু করব। প্রথমেই আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য দিয়ে। কি বলেছেন শুনুন। স্বাভাবিক, এটা আমি ইতিপূর্বেই বলেছিলাম যে মামলা হবে এবং রাজ্য সরকার খুব পরিকল্পিতভাবেই এই নোটিফিকেশনগুলো আইন বিরুদ্ধভাবে জারি করেছেন। স্বভাবতই মামলা হবে। আসলে রাজ্য সরকারের পরিকল্পনা হচ্ছে যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ পেয়েছেন তাদেরটা টিকিয়ে রাখা, সেটা অনেক বেশি ওদের কাছে গুরুত্বপূর্ণ। স্বচ্ছ নিয়োগ করার পরিবর্তে দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বাঁচাও, এইটাই পরিকল্পনা থেকে এটা হয়েছে। এবং স্বভাবতই যারা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চান, যারা যোগ্যতা প্রমাণ করতে চান তাদের মেধার ভিত্তিতে, তারা মামলা করবেন, খুব স্বাভাবিক। এই সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে তো যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টিকিয়ে রাখার পরিকল্পনা এবং আরেকটা দুর্নীতির দরজা খোলা। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করার জন্য বাজারে টাকার খেলা শুরু হয়ে গেছে। মানে তৃণমূল কংগ্রেস প্রশাসন এমন কোনো ব্যবস্থা নেবে না যে ব্যবস্থার মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ হয়। কিভাবে টাকা উপার্জন করা যায় সেটা ওদের পরিকল্পনা। বাতিল হয়ে যাবে, হাইকোর্টেই বাতিল হয়ে যাবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব সুপ্রিম কোর্টে। ওরা তো ভাবছিল এইটাই যে বারে বারে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে এরা। ওরা যেভাবে নতুন করে নম্বরের বিন্যাস করেছে যোগ্যতা নির্ণয়ে, তো একেবারে
চুরি করবার রাস্তা, একই ঘটনা ঘটবে। এদের তো নিজেদের সংশোধন করার চেষ্টা নেই। যদি সংশোধন করার সদিচ্ছা থাকতো তাহলে রাজ্য সরকারের প্রথম কাজ ছিল কারা কারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নাম তালিকা প্রকাশ করে দেওয়া। তাহলে অন্ততপক্ষে একটা অংশ স্পষ্ট হয়ে যেত তারা বাদ হলেন। তারপর যারা বঞ্চিত হয়েছেন দুর্নীতির জন্য তারা সকলে পরীক্ষায় বসলে পরে স্বচ্ছতার সঙ্গে তাদের মেধা প্রমাণ করতে পারতেন। মুখ্যমন্ত্রী কথা আপনারা কেন গুরুত্ব দেন আমি জানি না, এবং কখনো তথ্যভিত্তিক কথা বলেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম পরিষ্কার ফের একবার আঙুল তুলছেন শিক্ষা দপ্তরকে নিয়ে, এবং নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেখানেও বলছেন যে স্বচ্ছতার অভাব। এবং এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে 2-3টে নতুন পয়েন্ট অ্যাড করা হয়েছে। 2016 সালে এই 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, আর এবারে শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর রাখা হয়েছে। লেকচার এবং ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর আরও রাখা হয়েছে। ফলে এই দুটি এবারে নতুন সংযোজন মনে করা হচ্ছে। চাকরি হাতের সুবিধার কারণেই এই 20 নম্বর নতুন করে বরাদ্দ করা হয়েছে, খুব ভালো বিষয়। কিন্তু 2016 সালে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর অবধি রাখা হয়েছে, কিন্তু যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কিন্তু সেই সুযোগ পাবেন না। অর্থাৎ কোথাও একটা ডিফারেন্সিয়েট করা হয়েছে। আর এই যে যোগ্যতা বা মেধার ভিত্তিতে এই যে সার্টিফিকেটের কথা বলছেন সেখানেও যে দুর্নীতি হবে না কেউ বলতে পারে না, কারণ যারা এই পরীক্ষা কন্ডাক্ট করছেন এসএসসি তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতি সামনে এসে গেছে। তাহলে কি করে কিভাবে এই নতুন পরীক্ষাতে দুর্নীতি হবে না কে বলতে পারেন? আমরা আলোচনা শুরু করবো, আলাপ করি আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন টিএমসির কর্মী সমর্থক রাজুবাবু, রাজু ঘোষ। রাজু, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহান সরকার। স্নেহান, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ। শামীম সাহেব, আপনাকেও স্বাগত। আমি প্রথম প্রশ্ন শামীম সাহেবের কাছে রাখবো। শামীম সাহেব, খুব স্বাভাবিকভাবেই আপনারা যারা এই মামলার সঙ্গে যুক্ত বারবার বলেন যে দুর্নীতিকে পিছিয়ে রেখে বা স্বচ্ছতা সামনে রেখে নতুন করে যদি পরীক্ষা হয় বা সমস্ত কিছু যদি আগে ভাগেই এই যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা যেত বা চাল থেকে কাকড় আলাদা করা যেত তাহলে আজকে এই দুরবস্থা হয়তো হতো না যোগ্য শিক্ষকদের যাদের চাকরি হারিয়েছে। কিন্তু আজ দেখুন এই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও যে ফাঁকফোকরগুলো রয়ে গেছে, খুব স্বাভাবিকভাবেই যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা হয়তো ওয়েটিং লিস্টে রয়েছেন বা যাদের অন্য লোকের জন্য চাকরি হয়নি, তারা আজকে যে মামলাটা করলেন, যদিও পরবর্তী শুনানি আগামী 5ই জুন, তা হয়তো ফের একবার এই জট আবার সামনে আসবে। ফলে পরীক্ষাটাই তো বানচাল হয়ে যেতে পারে। কীভাবে দেখছেন শামীম সাহেব? দেখুন, একটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে যে এই সরকার রিক্রুটমেন্ট করতে চায় না। আমি কেন এই কথা বলছি? আমি বলছি এই কারণে, রাজ্য সরকার যেসব আইনজীবীদের নিয়ে মামলা করাচ্ছেন তারা প্রত্যেকেই একজন প্রসিদ্ধ আইনজীবী। তাহলে তারা আইন জানেন না, তারা আইন বোঝেন না, একথা আমরা কখনোই বলতে পারবো না। আমরা যেটা খুব সহজ চোখে বুঝতে পারছি তারা বুঝছেন না, একথা কখনোই বলা যাবে না। তারা আইনের পরামর্শ নিয়েই এই সমস্ত কর্মসূচি করছেন, যে রিক্রুটমেন্টের প্রসেস তা করছেন। যে রিক্রুটমেন্টে নতুন রুলস নিয়ে আসা এবং এই অ্যাডভার্টাইজমেন্ট দুটো যদি একসঙ্গে দেখা যায় তাহলে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এইটা চ্যালেঞ্জ হবে, এবং চ্যালেঞ্জ হলে আবার একটা জট তৈরি হবে, এবং সমূহ সম্ভাবনা আছে এই রিক্রুটমেন্ট রুলস এবং নতুন নোটিফিকেশন বাতিল হবে। আসলে এই সমস্ত প্রক্রিয়া করতে করতে যেটা বোঝা গেল যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে প্রোটেক্ট করার কোনো উদ্যোগ তো রাজ্য সরকার নিলই না, বরং মুখ্যমন্ত্রী শেষ যে প্রেস কনফারেন্স তাতে খুব স্পষ্ট ভাষায় বলেছেন যারা অযোগ্য তাদের জন্য গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে ব্যবস্থা করা হবে। মানে অযোগ্যদেরও ব্যবস্থা রাখা হচ্ছে। দুর্নীতি করে ঢুকেছে তারা সব ওনার নিজের লোক, ফলে তাদেরকে প্রোটেক্ট করতে হবে সবার আগে। আর তার জন্যই যত রকম রাস্তা বের করার সেই রাস্তাগুলো বের করার চেষ্টা করছেন, সেটা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে বা রিক্রুটমেন্টের নোটিশের মধ্যে দিয়ে। ফলে খুব দুর্ভাগ্যজনক যে বিগত 2011 সাল থেকে শুরু করে আজকে 2025 এখনো পর্যন্ত একটাও রিক্রুটমেন্ট হয়নি, এবং
এই রিক্রুটমেন্ট যাতে না হয় প্রত্যেকবারই একটা না একটা ফল্ট উনি রাখছেন, সচেতনভাবে রাখছেন, যাতে আইনে চ্যালেঞ্জ হয় এবং উনি বলতে পারেন যে আসলে আইনজীবীরা মামলা করেছেন তাই আমি কিছু করতে পারলাম না। একটি ছেলের সঙ্গে গতকাল আমার দেখা হলো, তার বললো যে তার চিত্রকলা বিভাগের পিএইচডি করা ছেলে, তার বয়স 42 বছর, বললো স্যার আমি এই বছরে একটাও পরীক্ষা দিতে পারলাম না, আমার বয়সটাকে রিল্যাক্স করতে পারেন। তার এই হচ্ছে অবস্থা সারা পশ্চিমবঙ্গের। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। দুর্ভাগ্যজনক, এই মুখ্যমন্ত্রী দিয়ে আর আগামী দিনে কিছু হওয়ার নেই। এই রাজ্যের এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অ্যাটলিস্ট বেকার ছেলে মেয়েদের কিছু পাওয়ার নেই। শামীম সাহেব, যদি আবার এই মামলা শুনানি হয় আগামী 5ই জুন এবং সেখানে যদি স্থগিতাদেশ হয়, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তিকে যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে যে চাকরি পরীক্ষার যে জট, সে জট তো খুললই না। তাহলে সরকার যদি সচেতনভাবে, যদি আপনি বলছেন সচেতনভাবে যদি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এবং এরা ফাঁক রাখে যে চ্যালেঞ্জ হতে পারে, তাহলে এর পিছনে আসল উদ্দেশ্য কি? তাহলে সদিচ্ছার অভাব তো আমরা বারবার বলি, তার মানে এর পিছনে কি আরো অন্য কোনো অঙ্ক কাজ করছে, সমীকরণ কাজ করছে? আসল উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা পোস্ট যখন ক্রিয়েট হয় না, তার সঙ্গে টাকাটাও অ্যালটমেন্ট হয়, এটা ফিনান্সের অ্যাপ্রুভাল লাগে। তাহলে এই যে টাকাটা আমাদের আছে রিক্রুটমেন্টের জন্য, এই বাজেটের টাকাটা, এই টাকাটা ডাইভার্ট করতে হবে ক্লাবে, ওই পুজোতে, ওই জগন্নাথ মন্দির করার জন্য। আসলে লড়াইটা ওইখানে নিয়ে যেতে হবে। যেটা আপনারা দেখেন যে এখন রাজনৈতিক লড়াইটা এখন দুটো ধর্মের মধ্যে লড়াইয়ের ডিভিশন, এইখানে যে নিয়ে যাওয়া হচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে ওইখানে চলে যাওয়া। মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও যাতে আসল লড়াই থেকে মানুষ সরে যেতে পারে। রুজি রুটির যে লড়াই, রোজ যা মানুষের প্রয়োজন তার লড়াই, সেখান থেকে সরে গিয়ে ওই একটা সংকীর্ণ রাজনীতির মধ্যে মানুষকে ফেলে দেবে, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তা না হলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এই রিক্রুটমেন্ট করতে হবে উইদিন দ্য পার্টিসিপেন্টস, যারা এই আগে সিলেকশন প্রসেসে বসেছিল তাদের মধ্যে থেকে, সেখানে এই ধরনের ওপেন অ্যাডভার্টাইজমেন্টও করা যায় না। ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করতে হলে সেপারেট অ্যাডভার্টাইজমেন্ট করতে হতো, সেটা তো অবশ্যই করতে হতো, প্রত্যেক বছরই করতে হতো, তা তো করেইনি। সুপ্রিম কোর্টের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তা সরাসরি ওই নির্দেশকেই ভায়োলেট করছে, ফলে যে কোনো ক্ষেত্রে এটা বাতিল হবে। এটা বেশ শামীম সাহেব, বেশ, তার মানে কোথাও একটা রাজনীতি চলে আসছে, কারণ আমরা জানি 2026-এর নির্বাচন খুব কাছাকাছি এসে যাচ্ছে। রাজনীতি কিন্তু আমি বলবো না, রাজনীতি যদি হতো তাহলে সংবিধানের নিরিখে হতো। ভারতবর্ষে আজকাল আর রাজনীতি হয় না, ভারতবর্ষে নোংরামিটা হয়, কারণ রাজনীতিবিদরাই নোংরামির মধ্যে ঢুকে গেছে। ঠিক ঠিক, আমি এই প্রশ্নের উত্তর নেব রাজুবাবু। যে অভিযোগগুলো আসছে, যদি সচেতনভাবে সরকার, শিক্ষা দপ্তর বা এসএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং প্রকাশ করার পর যখন দেখা যায় এই ধরনের কিছু নতুন নিয়ম সংযোজন করা হয়েছে অ্যাপ্লিকেন্টদের জন্য, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা এক সময় ওয়েটিং লিস্টে ছিল বা জাম্প র্যাঙ্কিংয়ের জন্য যাদের চাকরি হয়নি, এমন অনেক বঞ্চিত চাকরি প্রার্থী আছে, তাদের কি দোষ? তারাও তো পরীক্ষায় বসতে পারতো। আর সুপ্রিম কোর্ট তো সেই নির্দেশই দিয়েছে 2016 যেভাবে পরীক্ষা হয়েছে, যারা পরীক্ষা দিয়েছেন তাদের দেবেন। আমি মানছি যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং যে নাম্বার 10 নম্বর করে দেওয়া হয়েছে, তারা এই 10 বছর ধরে চাকরি করেছেন, খুব স্বাভাবিক। কিন্তু যারা বঞ্চিত তারা কেন এই চাকরির পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না? আমি যেটা বুঝতে পারছি না। তাহলে আপনাদের সরকার বা আপনাদের শিক্ষা দপ্তর কি চায় না যারা বঞ্চিত তারা পরীক্ষা দিক? না চায় যে আবার একটা আইনি জটিলতা তৈরি হোক, আপাতত পরীক্ষা হবে না? এর উদ্দেশ্য কি আমি এটাই তো বুঝতে পারছি না রাজবাবু। দেখুন, এখানে আইনের জটিলতা কারা তৈরি করছে, কেন তৈরি করছে, এটা পরিষ্কার। যখন এই চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে আর আন্দোলন করাতে পারলো না, এই আন্দোলনের যখন ভাটা পড়ে গেল, তখন বাধ্য হয়ে তাদের শেষ অস্ত্রটা প্রয়োগ করলো। কোনোভাবে ভাটা পড়লো এটা আপনি কি করে বলছেন? আপনাদের পুলিশ গিয়ে লাঠি মারলো, লাঠি চালালো, রক্তপাত হলো, পা ভাঙলো, হাত ভাঙলো, পুলিশ তলব করে নিয়ে যাচ্ছে। আমি বলছি যে জলসম্পদ ভবনের কর্মীরা কি চাকরি দেবে? বিকাশ ভবনে তালা মারলে কি তারা চাকরি পাবে? তাহলে বিকাশ ভবনে তালা মারতে, গেট ভাঙতে কারা গেল, কাদের কথায় গেল? আর সেইখানকার কর্মচারীদের আটকে রেখে চাকরি পাবে, এটা কারা তাদেরকে শিখিয়ে দিল? তার মানে উদ্দেশ্য একটা আলাদা ছিল। তো শিক্ষামন্ত্রী যদি গিয়ে দেখা করে কথা বলতো তাহলে বারবার মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দেখা করেছে, শিক্ষামন্ত্রী তো বলছে যে আমার সাথে কথা আছেটা কি, বারবার তো দেখা হচ্ছে, আর কি বলবেন? আপনার মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোরে বলেছিল আমরা বঞ্চিত
বা যোগ্য চাকরি শিক্ষামন্ত্রী বলছে আমাকে হারিয়ে যাওয়া লিখে চাকরি জানা দেবো। যে কি বিষয় নিয়ে কথা বলবে, কারণ তাদের সাথে সব বিষয়ের আলোচনা হয়ে গেছে। এখন হচ্ছে দেখুন আন্দোলনে ভাটা পড়াতে এখন এরা চায় না, এই বামফ্রন্ট রাম এবং বাম তারা কোনোভাবে চায় না যে রাজ্যের কোনো লোক চাকরি পাক, তাই তাদেরকে কোর্টের জটিলতার মাধ্যম দিয়ে কোনোভাবে চাকরিগুলোকে খেতে হবে, কোনোভাবে এই প্রক্রিয়াকে আটকাতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে, সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছে। রাজ্য সরকার এদের চাকরি ফেরতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন করেছে। চাকরি পাওয়ার চেষ্টা রাজ্য সরকার করেছে। বিকাশ বাবুরা, বামফ্রন্টরা, সিপিএমরা এবং এই বিজেপিরা তারা চাকরি খাওয়ার জন্য পিটিশন করেছে, তারা চাকরি দেওয়ার জন্য নয়। একটা পিটিশন দেখান চাকরি পাওয়ার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে, চাকরি খাওয়ার জন্য পদক্ষেপ আচ্ছা নিয়েছে। আমাকে এটা বলুন রাজবাবু, দুর্নীতি যদি না হতো তাহলে কি এই প্যানেলটা বাতিল হতো? দুর্নীতি হয়েছে তাহলে কি দুর্নীতি হয়নি, হয়েছে, এটা দুর্নীতি কারা কোনোভাবেই করেছে? প্রমাণিত নয়। আপনাদের সরকার, এটা আপনাদের acceptable নয়। শিক্ষা দপ্তর, দুর্নীতি এসএসসির মতন অটোনোমাস বডি, তারা এর সঙ্গে যুক্ত। শিক্ষা দপ্তরের যুক্ত এতগুলো করে লোক দিলেই আজকে যুক্ত জেলে হবে। রয়েছে। এখন যদি এটা যদি আমাদের রাজ্যের পুলিশ মনে করে এরকম ভাবে বিজেপি সিপিএম এর লোককে যুক্ত করবে, দিনে এরকম 50টা করে নাম বেরিয়ে যাবে। আমাদের সরকার ওইরকম ভাবে কোন রকম ভাবে, এই রাজ্য সরকার ওই কাজটি করে না। যারা সাংগঠনিকভাবে লড়াই করতে পারে না, যাদের বাজারে কোনো অস্তিত্ব নেই, যাদের সাইনবোর্ড ছাড়া কিছু নেই, মামলা না করলে, বিকাশবাবু মামলা না করলে সিপিএম নামক একটা পার্টি আছে এটাই লোক ভুলে যাবে। আজকে তো শূন্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে, শূন্যটাও আর নেই, এ কোথায় গেছে এর আচ্ছা অন্ধকার। সবকিছু ভোটের বিচার দিয়ে হয় না, ভোটের না, না, ফলাফলের ভোটের বিচার দিয়ে হয় না। মানুষ ভোটটাই মেন। দেখুন, মানুষ ভোটটা দেখুন, কেন দেয়? জনতা- কারণ তার থেকে পায় বলে। কই বলুন তো, জনতা বা বামফ্রন্টকে কেন বাংলার দেয় না? জনগণ নিশ্চয়ই সব দেখছেন, সব বুঝছেন যে বাবা, কেন জনগণ কেন বুঝছে বলেই তো কিভাবে এই হচ্ছে কথাটা না। বলছি। আজকে আপনারা পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, কিন্তু ক্যালকুলেটিভ ভাবে এমন কিছু নিয়ম ঢুকিয়ে দিয়েছেন যে কে কারণে বলেছে? তো পুলিশ বাধ্য হয়ে চাকরি প্রার্থীরা চাকরিদের যাতে একাংশ চাকরি চাকরি করেছে, পায় তাদের মামলা সুবিধার্থে করেছে। এটা করা হয়েছে। আরো পয়েন্টগুলো চাকরি প্রার্থী যারা এতদিন চাকরি করে এসেছে যাতে তারা চাকরিটা পায়, সেই ব্যবস্থাটাকে সামনে রেখেই তো তাদের দিকটা ভেবেই সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে চাকরি দিতে চাইছে তার মানে পরিষ্কার রাজ্য সরকার, আর চাকরি খেতে চাইছে পরিষ্কার ওই না, আপনারা তো বলবেন রাজ্য সরকার চেষ্টা করেছিল, এই দুর্নীতির কথা কিছু বলে লোক, বামফ্রন্ট। কিছু রাজনৈতিক দল চাকরিহারাদের প্রভাবিত করে আবার মামলা করলো, জট হ্যাঁ, করে তাই দিল। তো, তো এটাই তো একদম বলবেন তাই। আপনাদের তারা রাজনৈতিক তো তাদের মার্কেটে তাদের মুখ বেশ, দেখাবার জায়গা নেই, বেশ। লোক ঝান্ডা ধরার বেশ, লোক অজুহাত- নেই। অজুহাত তাই তৈরি, তাদেরকে এই অজুহাত মিথ্যা তৈরি। ষড়যন্ত্র, মিথ্যার আশ্রয় নিয়ে বেশ, সুপ্রিম কোর্টে অজুহাত তৈরি। না না, তার মানে সুপ্রিম কোর্টের আদেশকেও অবমাননা করেছে আজকের এই ফাইলটা। সুপ্রিম কোর্ট যখন বলেছে যে এখানে বিজ্ঞপ্তি করতে হবে, তাহলে নতুন করে দিতে তাহলে হবে, সেটা কোন যদি আক্কেলে অবমাননা তারা হতো ফাইল করবে? তাহলে আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা গৃহীত হতো না রাজবাবু, এই কথা বললে হবে না, না। না, না। আমি যাবো স্নেহায়নের কাছে। স্নেহায়ন, এই 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 যে বিতর্ক আমার মনে হয় না শেষ হবে। আর এই যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন বা অশিক্ষক, তাদের চাকরির এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর চাকরির যে গোটা প্রক্রিয়া, সেটা আদৌ সম্ভব হবে বলে আমারও তো মনে হচ্ছে না। কারণ যদি সত্যি সত্যি এখানে এতগুলো ডিফারেন্স থাকে এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা চাকরি দিয়েছেন তাদের তো কোনো ভুল নেই, তারা তো এই দাবি করতেই পারেন, তারা তো আদালতে যেতেই পারেন, ন্যায়ালয় যেতেই পারেন, তাদের দাবি সঠিক, কিন্তু ভুল নেই। কিন্তু যারা এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দেশ মেনে, সেখানে সেই রুলটা কি ফলো করা হয়েছে? যদি ফলো করা হতো তাহলে তো এই মামলা হতো না। তাহলে কোথায় সলিউশন? আদৌ এটা সম্ভব এই মুহূর্তে? না, এইটাই আটটু ডিলে হোক 2026-এর নির্বাচনের কাছাকাছি এসে যাবে, নির্বাচন পার হয়ে যাবে, তারপরে আবার নতুন করে সব কিছু ভাবা হবে। সমীকরণটা কি স্নেহান? না সুপ্রিয়দা, বিষয়টা হচ্ছে রাজুবাবু যখন বলছিলেন, বারবার করে একটা বলছিলেন যে এদের চাকরি খেয়েছে সিপিএম আর বিজেপি, এদের চাকরি গুলো কোর্টে গিয়ে মামলা করে আর চাকরি দেওয়া থেকে রাজ্য সরকার চাকরি দিতে চেয়েছে, আটকেছে সিপিএম আর বিজেপি। আমি বলি 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটা কে করেছিল? এসএসসি করেছিল। ঠিক। চাকরি দেওয়ার দায়িত্ব কার ছিল? এসএসসি ছিল, রাজ্য শিক্ষা দপ্তরের ছিল। দুর্নীতিটা কারা করেছিল? এসএসসি, রাজ্য শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, এদের একটা যোগসাজশে হয়েছিল। তাহলে এই যে দুর্নীতি যে হয়েছে আজকে এটা প্রমাণিত। ইভেন তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারবে না। আপনার পাশে রাজবাবু বসে, রাজবাবুকে জিজ্ঞাসা করুন যে দুর্নীতি হয়েছে কিনা, রাজবাবুকেও স্বীকার করতে হবে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। কারণ দুর্নীতি হয়েছে বলেই তো প্রায় 5700 মতো অযোগ্য শিক্ষক সরকার নিজে মেনে নিয়েছে। ঠিক। এই যে দুর্নীতিটা হলো কেন? আমার বলছি এই যে কমপ্লিকেশনটা, এন্টায়ার কমপ্লিকেশনটা তো দুর্নীতির জন্য হয়েছে। দুর্নীতিটা কারা করেছে?
দুর্নীতি তো আর সিপিএম বিজেপি গিয়ে করতে যায়নি, এসএসসিটা তো সিপিএম বিজেপি চালাতো না, এসএসসিটা কাদের হাতে ছিল? দেখুন রাজীববাবু, স্পষ্ট বিষয়, তার পরবর্তী সময়েও সুযোগ ছিল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট বারংবার বলেছে তোমরা সেগ্রিগেশনটা করে দাও, কে যোগ্য কে অযোগ্য, সেগ্রিগেশন করে দিলে কোনো সমস্যা থাকতো না। আজকে এই যে একটা নতুন করে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা এই নোটিফিকেশনটা পুরোপুরি সুপ্রিম কোর্ট বলেছে যে আবার নতুন করে নিয়োগ করতে হবে, তাই করতে হয়েছে। বিষয়টা হচ্ছে যে শিক্ষকরা লাস্ট 9-10 বছর ধরে তারা পড়াশোনার বাইরে, আপনি জানেন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে গেলে কতটা খাটতে হয়, কতটা তার মধ্যে ইনভলভ হতে হয়, তারা পড়াশোনার বাইরে তারা হঠাৎ করে আজকে যখন ঢুকবে, যে ছাত্রছাত্রীরা যারা এই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা এই পড়াশোনা বা প্রিপারেশনের মধ্যে আছে, তাদের সাথে কি কম্পিট করে পারবে? আমি ধরে নিলাম পারবে, ধরে নিন 100 জনের মধ্যে 70 জন এই যে শিক্ষক, এরা হয়তো আবার রিইনস্টিগেটেড হবে নিজেদের কর্মক্ষেত্রে, কিন্তু 30 জনের যদি চাকরি হারায়, 30 জন ছেড়ে দিন, যদি একজনও চাকরি হারায়, সুপ্রিয়দা, একজন কেন চাকরি হারাবে? সে তো 2016 সালে কোনো ভুল করেনি না, সে তো 2016 সালে পড়াশোনা করেছিল। দুর্নীতি হয়েছে বলেই তো এই বঞ্চিতরা চাকরি পায়নি। হ্যাঁ এক্স্যাক্টলি, বঞ্চিতরা চাকরি পায়নি, কিন্তু যারা চাকরিটা পেয়েছিল, যারা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল, যারা গত 9 বছরের সাথে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়িয়েছে, নিষ্ঠার সাথে পড়িয়েছে, সততার সাথে পড়িয়েছে, যাদের এন্টায়ার এই সিলেকশন প্রসিডিওর বা তাদের কর্মজীবনে কোনো দাগ নেই, তাদেরকে তাদের মধ্যে থেকে, তাহলে এখানে একটা জিনিস খুব পরিষ্কার, এখানে একটা জিনিস খুব পরিষ্কার নোটিফিকেশন করতে বলেছে যাদের সাথে এই ঝামেলাটা হয়েছে তাদের, এখানে কোনো যারা চাকরি বঞ্চিত যাদের হয়নি আরো অনেক প্যানেল বাকি আছে তাদের জন্য নয়। সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি বলেছে যে এই চাকরি হারাদের, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এটা নিয়ে কোনো ভুল নেই, কিন্তু সেখানে এমন কিছু জিনিস আছে যেগুলো মানা হয়নি, নাহলে এই মামলাটা হতো না। 1, 2, এখানে একটা জিনিস খুব পরিষ্কার, এই অযোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার জন্য যেমন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, ঠিক একই রকমভাবে কিছু যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন। আজকে দুটো জিনিস আমাদের খুব পরিষ্কার হতে হবে। আমি আবার শামীম সাহেবের কাছে যাবো। শামীম সাহেব, এর কি কোনো সলিউশন আছে? যদি মামলা হয়, মামলা হওয়ার পর কারেকশন হয় বা নতুন করে নিয়ম বদল হয়, সত্যি তো এই চাকরির পরীক্ষাটা নতুন করে দেওয়া বা করানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী আজ চাকরি হারা, এক অন্ধকার ভবিষ্যতের দিকে তারা দাঁড়িয়ে আছে, তাদের পরিবার তাকিয়ে আছে কি হবে, কারণ 31শে ডিসেম্বরের পর এই যোগ্য শিক্ষকরাও আর চাকরি করতে পারবেন না। ফলে সলিউশনটা কি? আইনজীবী হিসাবে আপনার সাজেশন কি? দেখুন, যা কিছু করতে হবে আইনের নিরিখে করতে হবে। তৃণমূলের যে প্রতিনিধি আপনার ওখানে বসে আছেন, তিনি বলার সময় যে কথা বলছিলেন তা যদি সত্যি হয়ে থাকে, আমি জানি না উনি রেসপন্সিবিলিটি নিয়ে কথাটা বলছেন কিনা, যে এই যে শিক্ষকতার যে এক্সপেরিয়েন্স, তার যে মার্কস অ্যালটমেন্ট করছে, তা অ্যালটমেন্ট করা হচ্ছে যাতে এদেরকে চাকরিতে ফেরত পাঠানো যায়। প্রথমত হচ্ছে যে এইটা একটা রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে এই প্রসেসে আপনার যোগ্যতা নির্ণয় হবে। যদি আপনি রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার আগেই স্থির করে ফেলেন যে আসলে ওদেরকে ফেরানোর জন্যই আমি এই 10 মার্কস দিচ্ছি, তাহলে সেটা চ্যালেঞ্জ হবে। 2, যাদের শিক্ষকতার এই যে এক্সপেরিয়েন্স, যেটা আপনি দেবেন বলে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর যে দাবি করছেন, সেইটা যদি আপনি মনে করেন যে এই শিক্ষক যাদের চাকরি বাতিল হলো তাদের এক্সপিরিয়েন্সের জন্য মার্কস দেবেন, তাহলে আবারও একবার চ্যালেঞ্জ হবে, কারণ তাদের তো শিক্ষকতার মানটাই নির্ণয় হলো না, ঠিক, যাদের চাকরি চলে গেল। তাহলে যাদের চাকরি চলে গেল, মান নির্ণয় হয়নি বলে তাদের এই বিগত দিনের শিক্ষকতার এক্সপিরিয়েন্সকেও কোনোদিন কোনো রিক্রুটমেন্ট প্রসেসে গুরুত্ব দেওয়া যায় না আইনে। ফলে সে কথাও যদি দাবি করা হয় তাহলে আবারও একবার বাতিল হবে। আর এই যে ডেমনস্ট্রেশনের জন্য যে মার্কস অ্যালটমেন্ট করা হচ্ছে, সেটা বেসিক্যালি নিজের লোককে পাইয়ে দেওয়া। 1990-এর দশকে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছেন যে ম্যাক্সিমাম মার্কস শুড বি ইন ইন্টারভিউ নট মোর দ্যান 15% শুড বি। হ্যাঁ, এখন সেইটা বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কম বেশি, সুপ্রিম কোর্ট ইনকনসিস্টেন্ট স্ট্যান্ড নিয়েছে, কখনো 25% বলেছে, কখনো 15% বলেছে, এটা করেছে। কিন্তু যেখানে এত মার্কস দেয়া হচ্ছে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে, সেখানে তো করাপশনের সুযোগ ওপেন থাকবে। যে আর পার্টিকুলারলি যেখানে আমরা বারে বারে বলছি যে স্কুল সার্ভিস কমিশন
যার চেয়ারম্যান, যার প্রতিনিধি এখনো সেইখানে বহাল তবিয়াতে আছে, যাদের দুর্নীতির কারণে আমার চাকরি চলে গেল, তাদেরকে রিমুভ না করে আপনি যদি তাদেরকে দিয়েই আবার সেই এক্সাম করান, রিক্রুটমেন্ট প্রসেস করান, আর তাদেরকে এই অস্ত্র তুলে দেন, তাহলে তো দুর্নীতি তো অবধারিত হয়। ফলে যদি সরকারের সত্যি সত্যি সদিচ্ছা থাকে, তাহলে সৎ উপায়ে সঠিক রুলস মেনে, আইনের রুলস পদ্ধতি মেনে নিয়োগ করতে হবে। সেটাও কি আলটিমেটলি হওয়া সম্ভব? কি মনে হয় যদি 5 তারিখে শুনানিতে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আইনজীবী হিসেবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, বিগত দিনের অভিজ্ঞতা পরিষ্কার বোঝাচ্ছে এই সরকার রিক্রুটমেন্ট করতে চায় না। বেশ বেশ, বুঝলাম। অনেক ধন্যবাদ সাইম সাহেব। আমরা এটুকু বুঝতে পারলাম যে জট যা ছিল, এই জট আরও গভীরে, অর্থাৎ জটের ওপর জট, অর্থাৎ কীভাবে 2016-র প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর নতুন বিজ্ঞপ্তিতে চাকরির পরীক্ষা হবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন জমা দেবেন এবং সেইখানে যে গ্রেড মার্ক দেওয়া আছে এক্সপিরিয়েন্স এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য, তারা কারা কারা পাবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। এবং অবভিয়াসলি এজ একটা ফ্যাক্টর, সেখানে হয়তো যারা চাকরি করেছেন 10 বছর তাদের জন্য হয়তো সেই এজ রিল্যাক্সেশন ছিল, আছে, কিন্তু সেই এজ রিল্যাক্সেশন সবটা নয়, কারণ তার মাঝখানে এমন অনেক জিনিস সামনে ওপেন হচ্ছে যেখানে দুর্নীতির জায়গা অনেক বেশি পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে, যে কথা বারবার বিকাশ রঞ্জনবাবু বলছেন, আইনজীবীরা বলছেন, বিরোধীরা তো বলছেনই। আমরা চাই স্বচ্ছভাবে, স্বচ্ছ পদ্ধতিতে নতুন করে বিজ্ঞপ্তি হোক, যেখানে নিয়মের কোনো বেড়াজাল থাকবে না, বঞ্চিত হোক বা যোগ্য অযোগ্য শিক্ষক বা যারা যোগ্য শিক্ষক যারা নতুন করে পরীক্ষা দেওয়ার পথে আসবেন তারা যেন সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন, আমরা সেটাই দেখতে চাই। এবং আগামী 5ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিকেও আমাদের নজর থাকতে হবে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরে আসবো নতুন একটা টপিক নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। বিজ্ঞাপনে যাওয়ার আগে আমরা এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে যে খবর সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। মামলা হয়েছে, ফলে আবার নতুন করে আইনি জট, আগামী 5ই জুন ফের শুনানি রয়েছে, আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু এর মধ্যে আরও একটি উল্লেখযোগ্য বিষয় বা উল্লেখযোগ্য খবর, যেটা রোজই এই 2-3 দিন ধরে আমরা আলোচনা করছি বা রাখছি, সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ, যাকে বলা হতো যে বীরভূম মানেই হচ্ছে অনুব্রত এবং অনুব্রত মানেই হচ্ছে বীরভূম সমর্থক। আজ সেই অনুব্রতর কী অবস্থা? গরু পাচার মামলা তিহার থেকে ফিরে আসার পর বলা হয়েছিল বীরভূমের বাঘ যেন বীরভূম বিড়াল হয়ে গেছে, কিন্তু না, তিনি আবার স্বমহিমায় নিজের হারানো জমি ফিরে পাওয়ার জন্য তিনি এখন আবার নিজের মতন করে সব মেজাজে তাকে দেখা যাচ্ছে। কি করলেন তিনি? বোলপুরের আইসি লিটন হালদারকে যেভাবে কদর্য অশালীন ভাষায় আক্রমণ করলেন তার পরিবার টেনে এনে, যা এক কথায় অনভিপ্রেত। কোনো রাজনৈতিক দলের নেতারা এইভাবে কথা বলতে পারেন, এই ভাষায় কথা বলতে পারেন, এটা অকল্পনীয়। কিন্তু কি হলো তারপরে? পুলিশে তলব করার পরেও তার 4 দিন হয়ে গেল, তিনি এখনও হাজির হলেন না। দলের তরফে একটা লিখিত ক্ষমা চাওয়া হয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন, তিনি অনেক ওষুধ খান বলে, ব্যাস এই অবধি। কিন্তু এখনও পর্যন্ত দল তাকে বহিষ্কার বা সাসপেন্ড বা শো কজ কিছু করেননি। তাহলে বলতে হবে যে অনুব্রত মণ্ডলের মাথার উপরে এখনও কি শীর্ষ নেতৃত্বর হাত আছে? কারণ প্রথম 2 দিন তিনি শারীরিক কারণে আসতে পারেননি, অথচ তিনি তার দলীয় অফিসে গেছেন। আর 4 দিন পার হয়ে গেছে, গতকাল তার মেডিকেল সার্টিফিকেট জমা করা হয়েছে এবং সেই মেডিকেল সার্টিফিকেট কে লিখেছেন? ব্লক স্বাস্থ্য অধিকারী হিটলার চৌধুরী। তিনি আবার একটি বেসরকারি মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ যার নাম, যার কর্ণধার মলয় পি, যিনি আবার অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত বা ক্লোজ এইড হিসেবে পরিচিত, যিনিও এই গরু পাচার মামলায় তাকেও বেশ কয়েকবার সিবিআই ইডি জেরা করেছে। কারণ যে অনুব্রত মণ্ডলের বেআইনি অনেক টাকা পয়সা নাকি সেই মেডিকেল কলেজে ব্যবহার হয়েছে বলে। কিন্তু এই একটা মেডিকেল সার্টিফিকেট কিভাবে একজন ব্লক স্বাস্থ্য আধিকারিক দিয়ে দিলেন, এবং সবথেকে বড় কথা সেই স্বাস্থ্য আধিকারিক আজকে থেকে তিনি ভ্যানিশ, তাকে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতে তালা মেরা, তিনি হসপিটালে নেই বা মেডিকেল কলেজে যেখানে বসেন সেখানে নেই, তার দপ্তরে নেই, তিনি কোথায় চলে গেলেন?
ফলে খুব পরিষ্কার কোনো বিষয়টা কোথাও যেন একটা ধামাচাপা যাওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু অথচ দেখুন যে তৃণমূল ছাত্র পরিষদ বিক্রমজিৎ সাউ, যিনি লিটন হালদারকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে, তাকে কি করা হলো? তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো। কিন্তু অনুব্রত মণ্ডল বা হুমায়ুন কবিরদের মতন বড় নেতাদের, যারা একসময় দাপিয়ে বেড়াতো দুর্দান্ত প্রতাপ নেতা, তারা কিন্তু এখনও সব কিছু ধরাছোঁয়ার বাইরে। এই বিষয় নিয়ে আমরা এই সেশনে আলোচনা করব। প্রথম প্রশ্ন রাখবো আমি রাজুবাবুর কাছে। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল। কেতন, আপনাকে স্বাগত। আমি আসবো আপনার কাছে। তো প্রথমেই প্রশ্ন রাখবো রাজুবাবুর কাছে। রাজুবাবু, অনুব্রত মণ্ডলে কি এখনও এত ক্ষমতা, যিনি এই মুহূর্তে বীরভূমের জেলা সভাপতি নয়, কোর কমিটি থেকে তাকে বার করে দেওয়া হয়েছে, গোটা ক্ষমতাটাই কাজল বাবুর হাতে দিয়ে দেওয়া হয়েছে, তিনি কোনো রকমভাবে নিজের জায়গা পাচ্ছেন না। তিনি বেশ কিছু প্রোগ্রাম ওখানে করেছেন এবং সেই প্রোগ্রামে কত লোক হয়েছে সেটা নিয়েও তিনি দেখলাম বোলপুরের আইসিকে তিনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন, অশালীন ভাষায় কথা বলছেন। এই কালচার তো তৃণমূলের ছিল না দাদা। এই কালচার তো আজকে আপনার দলের কাছে একটা মস্ত বড় একটা নেগেটিভ পার্ট। দল কেন সিদ্ধান্ত নিচ্ছে না, কেন এত ভাবছে, কিসের জন্য ভাবছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, যিনি 2 বছর জেল খেটে এসেছেন? রাজবাবু দেখুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব সারা ভারতবর্ষ জুড়ে, বিশ্বের বিভিন্ন দেশেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইয়ে নিয়ে তার ভালো, তিনি তো এখনো নিশ্চুপ, একটু শব্দ ব্যবহার করেননি। এইরকম একজন নেত্রী, যে নেত্রী, যে দলে আমরা সকলেই সমর্থক। আপনি কিন্তু মনে করিয়ে দিই অনুব্রত মণ্ডলকে কি বলেছেন, মাথায় অক্সিজেন কম আছে, তিনি এরকম মাঝে মাঝে এরকম ভুলভাল বলেন, সেটাই সেই কারণে কি এই কথা বলেছেন? শুধুমাত্র বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক মাত্র, জেলা সভাপতি নয়, কোর কমিটির প্রেসিডেন্ট নয়, কিচ্ছু না, শুধুমাত্র একজন জেলার কর্মী হিসাবে তিনিই পরিচিত। তাই তার কোনো যেহেতু পদ নেই, পদাধিকারী নেই, তাই তার পদ হারানোর ব্যাপার নেই। অনুব্রত মণ্ডল যেটা বলেছে 100% এটা নিন্দনীয়। এরকম ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয়, কারণ বলা উচিত নয়। কিন্তু এটা উনি যখন করেছেন, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দলীয়ভাবে যা পদক্ষেপ নিয়েছে, তাকে 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল যে ক্ষমা চাইতে হবে, তিনি 40 মিনিটের মধ্যে ক্ষমা চেয়েছেন। তারপরেও দলীয়ভাবে যা যা সিদ্ধান্ত তার বিরুদ্ধে নেওয়া হয়েছে এবং আইনানুগভাবে রাজ্য সরকারের পুলিশ ওই থানা থেকেও তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, নোটিশ করা হয়েছে। কিন্তু বলার বিষয় এটা, সফিয়া কুরেশি আমাদের ভারতের একজন লড়াকু নেত্রী, যিনি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে মেরিয়ে উড়িয়ে দিলেন। এরকম সফিয়া কুরেশি শুধু মুসলিম নাম হওয়ার জন্য বিজেপির মন্ত্রী বলল ওরা জঙ্গির বোন, পাকিস্তানের বহন কো হাম ভেজ দিয়া। না না, মামলা অলরেডি কোর্টে চলে গেছে, পুলিশ এফআইআর করেছে, এটাও তো এফআইআর হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে। বিজেপি করেছে এটা কি? তার মন্ত্রিত্ব গেছে, তার মন্ত্রিত্ব, সে তো মন্ত্রী, তার মন্ত্রী গেছে, তার পদ খারিজ হয়েছে। মধ্যপ্রদেশের কোথায় কি ঘটনা হচ্ছে তার সঙ্গে এটাকে রিলেট করবে না, অনুব্রতর সঙ্গে রিলেট করার বিষয় নয়। বিজেপি যখন কথা বলতে আসে, কেন অনুব্রতকে এখনো দল থেকে বার করা হচ্ছে না এটা বলুন। দলে আছে, এটা কোথায় যে বার করবে, কি মুশকিল। অনুব্রত মণ্ডল একজন সাধারণ কর্মী হিসেবে জেলায় কাজ করছে, সেখানে অনেকে আছে কাজ করছে। কেউ যদি তার ব্যক্তিগত মতামত দিয়ে, তার অসুস্থতার কারণ দিয়ে কোনোভাবে কোনো কিছুর বেপাস কথা বলে, তার জন্য সে শাস্তি পেয়েছে, পাবে আগামী দিনে। একটা সরকারি পদে, এখন একটা সরকারি পদে, গ্রামীণ কি একটা পদে এখনো চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। না, সে ঠিক আছে, তার বিরুদ্ধে তো পুলিশ পদক্ষেপ নিয়েছে, এই রাজ্য সরকারের পুলিশ, ওই বীরভূম পুলিশই তো পদক্ষেপ নিয়েছে। এটা তার কেন্দ্র পদক্ষেপ নেয়নি, রাজ্য সরকার থেকে ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা তো বলছি, যেখানে দেখি পুলিশ কোথাও সক্রিয়, না কোথাও অতি সক্রিয়, না একদম না। রাজ্য সরকারের একমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ যে কোনো দল দেখে না, রং দেখে না, অপরাধের রঙে তাকে বিচার করে, সে যেই হোক না কেন। যোগ্য শিক্ষকদের আন্দোলনের সময় লাঠিপেটা শিক্ষকরা যদি বলে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো, এই পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো, কোনো বিশ্বাসযোগ্য নেই, বিশ্বাসযোগ্যতা নেই, এগুলো ভাইরাল হয়। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো, ওখানে গিয়ে সরকারি অফিসে তালা মেরে দিচ্ছে, গিরিলে লাঠি মারছে, তারা কিসের পাটকেল মারছে। আমরা অপেক্ষায় আছি, এখনো পর্যন্ত আমরা দেখলাম না অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে। পুলিশও কোথাও যেন একটু ঘুমিয়ে পড়েছে তার মেডিকেল সার্টিফিকেট দিকে। যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, সেই মেডিকেল সার্টিফিকেট যে ব্লক স্বাস্থ্য আধিকারিক, তিনিও ভ্যানিশ হয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কি করে একজন ব্লক স্বাস্থ্য আধিকারিক হয়ে একটা বেসরকারি মেডিকেল কলেজে চাকরি করেন এবং তিনি সেই প্যাডে, সিএমএইচওর প্যাডে তিনি সই করেন? এটা একটা বড় প্রশ্ন। উল্টে দেখুন, যার বিরুদ্ধে
এই 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 গালিগালাজ করা হলো, কুৎসিত ভাষা ব্যবহার করা হলো সেই লিটন হালদার আইসি, এখন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চালু হয়েছে আজ থেকে। আমি মানছি ঠিক আছে তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে, কিন্তু কোনটা বেশি প্রায়োরিটি আমি এটা বুঝতে পারছি না। যে লোকটা আজকে একটা পুলিশ, একজন ইন্ডিভিজুয়াল পুলিশকে বলতে পারেন, কিন্তু গোটা পুলিশ সমাজের কাছে একটা উদাহরণ হয়ে গেছে যে কী ভাষায় কথা বলেছেন। তাহলে এই সরকার, এই প্রশাসন কি চোখে দেখছে গোটা বিষয়টা? না দেখো সুপ্রিয়দা, বিষয়টা হচ্ছে গিয়ে যে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিতে পারছেন না, কারণ অনুব্রত মণ্ডল হচ্ছে শারীরিকভাবে অসুস্থ। আমি অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতা কামনা করি এবং আমি চাই যে উনি নিয়মিত যেন ওষুধ খান। যে ওষুধটি খেয়ে উনি রাত্রিবেলা ফোন করেছিলেন, ওই ওষুধটি যেন উনি বেশি করে খান, কারণ ওই ওষুধটি হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার প্রধান উপার্জনের উৎস। বিষয়টা হচ্ছে দেখুন, এই যে পুলিশ, মানে আমি বলছি আজকে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের অসভ্য বাক্য বা এই ধরনের নারীদের, বাড়ির মহিলাদেরকে আক্রমণ করা, এটা তৃণমূলের কাছে নতুন না। আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরা বহুবার এরকম উদাহরণ পেয়েছি, কিন্তু বলা হচ্ছে যে পুলিশকে এইভাবে আক্রমণ করছে, ঠিক আছে, এবং পুলিশকে আক্রমণ করার এতদিন পরে পুলিশ এখনো ওয়েট করছে থানায় বসে, কবে অনুব্রত মণ্ডল থানায় আসবে, এসে হাজিরা দেবে। পুলিশ এখনো যেতে পারছে না সেইখানে, মানে অনুব্রত মণ্ডল এর মধ্যে অন্য কোনো বিরোধী দলের নেতা বা কর্মী কেউ কিছু করলে এতক্ষণ তাকে তুলে নিয়ে এসে উইদাউট নোটিস তুলে নিয়ে এসে জেলে ভরে দেওয়া হতো। আপনি একটা এক্সাম্পল দিই সুপ্রিয়দা, এই একই সময় যখন অনুব্রত মণ্ডল একজন পুলিশের মা পুলিশের মা বউ তুলে গালাগালি দিয়ে সে এখনো বহাল তবিয়তে ঘরে বসে আছে, সেই সময় একটি 19-20 বছরের একটি মেয়ে, সে একটা অপারেশন সিঁদুরের সময় একটা ভিডিও পোস্ট করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যগুলো ঠিক ছিল না। সে পরবর্তী সময় ক্ষমা চেয়েছে, সেই ভিডিওটা ডিলিট করেছে। বিজেপির একাধিক নেতা নেত্রী নেমে গেছে তাকে বাঁচানোর জন্য। আরে বাবা দাঁড়ান না, বাঁচাবো না কেন, আমাকে বলতে দিন না। যে পুলিশ তাকে ট্রানজিট রিমান্ড করে ধরে নিয়ে এসে জেলে ভরে রেখেছে, তাকে বেল পেতে দিচ্ছে না, এবং কার অভিযোগে, যার অভিযোগে এই করেছে কি ওয়াজিউদ্দিন নাকি ওই গার্ডেন রিচের, সে কিনা হিন্দু দেবদেবীদের নিয়ে কি ধরনের মন্তব্য করেছে। তাহলে এই পুলিশের দু রকমের ভূমিকা কি করে হয়? এই পুলিশ নিরীহ শিক্ষকদের লাঠি পেটা করে, এই পুলিশ জঙ্গিপুরে যখন দাঙ্গাকারীরা তাড়া করে তখন ওষুধের দোকানে পেছনে ঢুকে শাটার নেমে লুকিয়ে পড়ে। আমি বলছি পুলিশের হাতে ডান্ডাটা আছে না নেই, নাকি পুলিশের থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে? আমি কেতনের কাছে যাবো, নেতা কর্মীদেরকে পুলিশও এই মোমেন্টে ভয় পাচ্ছে। আমরা অবভিয়াসলি দেখো কেতন, আমি তোর কাছে যাচ্ছি, পুলিশ যে দলদাস হয়ে গেছে বিরোধীরা বারবার সে কথা বলে, আর যে পুলিশকে কথা বলেছেন একজন পুলিশকে বলতে পারেন, এটা কিন্তু পুলিশ দপ্তরকে বলা, আর সেই দপ্তরের মাথায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী। কিন্তু সেই মুখ্যমন্ত্রী এখনও একটিও শব্দ এই বিষয়ে বলেননি। দলের মতন ব্যবস্থা নিয়েছে, ক্ষমা চাইয়েছেন, কিন্তু তারপরে আর এগোয়নি বিষয়টা। প্রশাসন দেখছে এত স্লো। আমি মানছি যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এই ভদ্রলোক অনেক তোলা তুলতেন, এই মাফিয়া অমুক মাফিয়ার কাছ থেকে টাকা নিতেন, খুব ভালো, ঠিক আছে, তার বিরুদ্ধে হয়তো আজকে বিভাগীয় তদন্ত হয়েছে। কিন্তু যে লোকটি এই অশালীন কদর্য ভাষায় একজন সাধারণ মানুষকেও কেউ এই ভাষায় কথা বলেন না, যত বড় অপরাধ করে থাকুক, সে এত বড় কথা বলার পরেও আজকে মেডিকেল সার্টিফিকেট সামনে রেখে তিনি দিব্যি বাড়িতে নিশ্চিন্তে শুয়ে আছেন, পুলিশ প্রশাসন কোনো খোঁজ নেই। কেতন, কি মনে হয় যে ও চলে যাবে থানায়? ওর নাম হচ্ছে কেষ্ট মন্ডল, ও বীরভূম জেলার ওই ডিএম, ওই এসপি কোনোদিন থানায় যায়? পুলিশের এত ক্ষমতা আছে যে এসপি কে ডেকে দেবে বা ডিএম কে ডেকে দেবে? তার তো ওই মর্যাদাই এতদিন ছিল। এবার পুলিশকেও ভাবতে হবে যে তাদের মান সম্মান ইজ্জত তো নেই, এবার তাদের ফ্যামিলির লোকেদের, তাদের মা, তাদের বউদের, মানে বাড়ির যারা মহিলা তাদেরকে আমরাও সম্মান করি, কিন্তু তাদের জন্য শুধু পুলিশকে তো আমরা চটি চাটা বলে থাকি, পুলিশকে আমরা নানা ভাষায় দলদাস কৃতদাস বলে থাকি, সেগুলো কোনো নতুন কথা নয়, কিন্তু তাদের এই ব্যবহারের জন্য বা তাদের যে অকর্মণ্যতা বা এই দলদাসত্বর জন্য আজকে তাদের বাড়ির মহিলারা অপমানিত হচ্ছেন, এটা লজ্জার বিষয়। আমি তৃণমূলের একজন কোনো কাউন্সিলরের, আমার ঠিক নাম মনে পড়ছে না, ভদ্র মহিলা কাউন্সিলর একজন বলছিলেন টিভির, আমি একটা চ্যানেলে দেখলাম যে আমি একজন মহিলা হয়ে কি করে এই ধরনের
ভাষাকে সমর্থন করতে পারি। ঠিক যখন তিনি বললেন, আমার হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা। তাহলে ওই একজন কাউন্সিলর যিনি ক্ষমতায় অনেক মুখ্যমন্ত্রী থেকে কম, কমসে কম উনি বললেন তো যে একজন মহিলা হয়ে আমি কি করে এই বক্তব্যকে সমর্থন করতে পারি। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী এই অনুব্রতর কেসটার পাশে দাঁড়িয়েছেন, অসাধারণই তো বলা হবে। আর আপনার বক্তব্যটা একেবারেই ঠিক যে উনি শুধু একটা আইসি কে বলেনি, একটা আইসি কার আন্ডারে থাকে, একটা বা টিপির আন্ডারে থাকে, সবার মাথায় কিন্তু কে পুলিশ মন্ত্রী, অর্থাৎ পুলিশকে যখন গালাগাল দেওয়া হচ্ছে, সেই গালাগাল কি মানে ইনডাইরেক্টলি কি আমাদের পুলিশ মন্ত্রীকে দেওয়া হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে দুটো, একটা হচ্ছে যে এই কত সমর্থন আছে মানে মমতা ব্যানার্জির এই কেসটার প্রতি, বা হয়তো কত কোথাও একটা কম্পালশন আছে যে এতদিন যে কেসটা কত কত লুটে পুটে কত আমাদেরকে মানে কেষ্ট মুখ খুললে বিপদ হতে পারে, কেতন কেষ্ট মুখ খুললে বিপদ হতে পারে, সেই কারণে নিস্তব্ধ, নিস্তব্ধ। আমরা দেখেছি শেষ মুহূর্ত অবধি, যত যেদিন মুখ্যমন্ত্রী বলেছেন বা তৃণমূলে যেদিন সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ শাহজাহান এবার অ্যারেস্ট হবে, সেদিনই শাহজাহান হঠাৎ করে মাটি থেকে, এতদিন পুলিশ খুঁজে পাচ্ছিল না। ঠিক একই কাণ্ড, যেদিন পুলিশ চাইবে, যেদিন পুলিশ মুখ্যমন্ত্রী চাইবেন, সেদিনই কেসটা অ্যারেস্ট হবে, যদি না চাইবে তো হবে না। মানে চামড়াটা এত মোটা হয়ে গেছে যে এখন মানে বলার মতোই কোনো লাজ লজ্জা, একেবারে দোকান কাটা একদম অবস্থা, মানে থুতু করছে, সবাই থুতু করছে যারা এটা বক্তব্যটা শুনেছে। আর তারপরে দেখছে যে পুলিশ অন্য রাজ্যে চলে যেতে পারছে, অথচ এই একটা থানার আইসি মানে একটা থানার আন্ডারেই তো ওর বাড়িটা, ওখানে যেতে পারছে না, ওয়েট করছে যে কবে অনুব্রত বাবু অনুগ্রহ করবেন থানায় এসে। কিন্তু এটা হয় না। আর এটা হাইকোর্ট, এটা সুপ্রিম কোর্ট কোনোদিন হাইকোর্টে আসে না, এটা বেতাজ বাদশাহ কোনোদিন থানায় যাবে? এই সরকার থাকাকালীন ওটা আমরা দেখতে পারবো না। আমরা এইভাবেই হতাশ হবো, আমরা এইভাবেই সরকারকে জনগণ দেখছে, জনগণ দেখছে, জনগণ তাদের সিদ্ধান্ত নিশ্চয়ই নিচ্ছে। আমি রাজুবাবু কাছে, রাজুবাবু সত্যি তো আজকে হিটলার চৌধুরী, যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক, যে কোনো বেসরকারি কলেজের সঙ্গে যুক্ত হতে পারেন না, তিনি সার্টিফিকেট দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে। সেই ভদ্রলোক ভ্যানিশ হয়ে গেছে। অনুব্রত মণ্ডল সেই সার্টিফিকেট দিকে বাড়িতে 5 দিনের রেস্টে বসে আছে, অথচ যাকে বলা হলো তার বিরুদ্ধে, যে আইসি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। এটা কি কোথাও মনে হচ্ছে আপনার বিচার হচ্ছে? আপনার মনে হয় রাজুবাবু, আপনি বলবেন জোর গলায়? ডাক্তার হিটলারের কথা যে বলছেন, উনি বলছেন যে মলয়পীঠের যে ইয়ে রয়েছে হ্যাঁ তিনি যুক্ত, অফিসিয়ালি ভাবে কোনো যুক্ত আছে এমন তথ্য প্রমাণ কোনো সংবাদ মাধ্যমে এখনো প্রকাশিত হয়নি। মলয়পীঠের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকার সুবাদে হয়তো কোথাও একসঙ্গে বসা বা বিভিন্ন জায়গায় আছে, না সেটা নয়। এবার হলো অনুব্রত মণ্ডল যে ঘটনাটা ঘটিয়েছে, নিন্দনীয় ঘটনা, খারাপ ঘটনা, দল জিনিসটাকে সমর্থন করেনি, রাজ্য সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই কথাগুলো রাজ্য সরকার নিরপেক্ষ বলে, স্বচ্ছ ভাবমূর্তি আছে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, কিন্তু বিজেপি শাসিত রাজ্য বা কংগ্রেসের সেই সব জায়গায় এই ঘটনাগুলো কোথাও দেখা যায় না। একাধিক বিভিন্ন রাজনৈতিক বিরোধীরা বললে বাড়ির দরজা ভেঙে তাকে তুলে নিয়ে আসতো এই পুলিশ রাত্রির বেলা। না, এমন একটা ঘটনা আপনি দেখান, কেউ যদি দেশদ্রোহিতার কাজ করে তার সাথে যদি অনুব্রত মণ্ডলের এই বিষয়টাকে এক করে, তাহলে আলাদা। যে যারা মুর্শিদাবাদ থেকে হরগোবিন্দর পরিবার কলকাতায় এসেছিল শেল্টারের জন্য, তাদেরকে ধরার জন্য পুলিশকে একদম দেখুন শুরু করে দিয়েছে। এগুলো বলা বললে হরগোবিন্দ দাসের পরিবারকে পুলিশ ধরতে যায়নি, সেখানে গিয়েছিল যে এমন একটা খবর আসছে পুলিশের কাছে যে তাদেরকে জোর করে ওই বাড়িতে আটকিয়ে রেখেছে, তাই পুলিশ ভেরিফাই করতে গিয়েছিল যে হরগোবিন্দ দাসের পরিবার কিডন্যাপ তো হয়নি, তাই পুলিশ ভেরিফাই করতে গিয়েছিল, কোনো মতে ধরতে যায়নি। যে শর্মিষ্ঠা পালোনিকে ভিন রাজ্য থেকে ধরে নিয়ে চলে এসেছে। হ্যাঁ স্নেহান বলো। সুপ্রিয়দা তার বাড়ির লোককে ওখান থেকে কিডন্যাপ করে মুখ্যমন্ত্রীর সভায় জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তার বাড়ির লোক পালিয়ে কলকাতায় চলে আসে, তারপরে তার ছোট ছেলেকে জোর করে কমপ্লেন লেখানো হয়, লিখিয়ে মুর্শিদাবাদের পুলিশ চেস করতে করতে হরগোবিন্দ আজকে আমার সময় একদম কম, আমি রিপিট করছি না। আমরা জানি এই রাজনৈতিক তরজা, রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকবে, কিন্তু অনুব্রত মণ্ডল যে কাজটি করেছেন আর যাকে বা যে পুলিশ সমাজকে কথা বলেছেন, সেটা আদৌ
কতটা গ্রহণযোগ্য আমাদের এই সমাজের কাছে এটা আমাদের ভাবতে হবে, সাধারণ জনগণকে। সরকার কি করবে, পুলিশ প্রশাসন কী করবে, সেটা অনেক বড় ব্যাপার। তিনি এইভাবে ঘরে বসে থাকতে পারেন না, তার শাস্তি পাওয়া অত্যন্ত দরকার। নাহলে কিন্তু এই ধরনের কাজ আজ যদি অন্য কোনো নেতারা করেন তাহলে তারাও ছাড় পেয়ে যাবেন। আমরা দেখতে চাই প্রশাসন, পুলিশ দল বা প্রশাসন, রাজ্য সরকার বা দল কী ব্যবস্থা নেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আমরাও দেখব, অপেক্ষায় থাকবো। তবে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য বেস্ট।